রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকেরা। এদিকে বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর গত বছরের এই দিনে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 দিন সরকারবিহীন রাষ্ট্রের সামনে তখন চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে জনগণের প্রতিপক্ষ বানানো পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা ও লুটপাটের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো। এগুলোতে আশানুরূপ সাফল্য এলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিশেষজ্ঞরা। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গার মধ্যে ওনাদের নজরটা ছিল খুবই কম, মানে খুবই একদম নেগলিজেবল অবস্থায় ছিল। এতে করে যেটা হয় কি, যে শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই টেকসই হয় না যতক্ষণ পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া হয়। দায়িত্ব নেয়ার পরই 5 শতাধিক দাবি দেওয়ার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের স্থিতিশীলতা আসতে সময় লাগে অন্তত 6 মাস। পতিত আওয়ামী লীগ ও দেশ বিদেশে তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য বলছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, এটা হলো প্রথম আমাদের প্রাপ্তির জায়গাটা। দেশে আমরা কিছু বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, কিছু পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার 1 বছরেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি বলে স্বৈরশাসনের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারের নিয়োগের ব্যাপারটা যে সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে হওয়া দরকার ছিল, যারা অ্যাক্টিভলি কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে গত 15 বছর। কিন্তু দেখা গেছে যে সরকার এমন কাউকে পদায়ন করেছে, এবং যারা পদে বসেছে তারাও আবার আগের সেটআপকে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে 50-60%। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে প্রশাসনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নিচ্ছি, যে অভিযোগই উঠছে আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং আমরা দেখছি যে এটা কতটা মানে এই পুরো জিনিসগুলো অ্যাড্রেস কীভাবে করা যায়। জরুরি রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এই সরকারের বাকি মেয়াদেই বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, যার ধারাবাহিকতা নির্বাচিত সরকারের আমলেও দেখতে চান তারা। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বিতর্কিত বিচারকদের সরিয়ে দেয়া, বিচারক নিয়োগ ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধে আইন প্রণয়ন, মানবতাবিরোধী অপরাধের বিচার সহ নানা কার্যক্রম দৃশ্যমান। তবে বিচার কাজে গতি না বাড়া এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় না হওয়ায় হতাশ আইনজীবীরা। অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয় বিচার বিভাগে পরিবর্তনের তোড়জোড়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া উচ্চ আদালতের বিচারপতিদের পদত্যাগ আর রদবদলের পাশাপাশি কমিশন করে বিচার বিভাগ সংস্কারের নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে মামলা জট কমানো, হয়রানি বন্ধ, বিচারক নিয়োগ সহ 9 ধরনের আইন সংস্কার করা হয়েছে। 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রত্যাহার হয়েছে জুলাই আন্দোলনকারীদের নামে 700-র বেশি মিথ্যা মামলা। পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ, ট্রাইব্যুনাল পুনর্গঠন, সারা দেশে 5,000-এরও বেশি আইন কর্মকর্তা নিয়োগ এবং সাধারণ মানুষের বিচার পেতে শক্তিশালী করা হয়েছে লিগ্যাল এইড শাখা। এতে বিচারে অনেক পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি যার নেতৃত্বে বিচার বিভাগ চলছে, উনি অত্যন্ত সৎ ব্যক্তি সম্পন্ন মানুষ। দলবাজি করতে যেসব বিচারপতি বা বিচারক, তাদেরকে অনেকে অব্যাহতি দিচ্ছে এসব অভিযোগে, সেটা আমি মনে করি অর্জন। এটা এক্সাম্পলের হইতে পারে ভবিষ্যতে। আইনজীবীরা বলছেন সরকার নানা উদ্যোগ নিলেও বিচার কাজে কাঙ্ক্ষিত গতি আসেনি। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এখনও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। তবে আগের সরকারের মতো অতটা নিয়ন্ত্রিত নয় বিচার বিভাগ। এই বিচার বিভাগ একদমই দলীয় ছিল, কমপ্লিটলি, এবং উপরের আদেশ নিষেধে এটা চলতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শপথবদ্ধ আওয়ামী লীগের ছিল, সেটার একটা পরিবর্তন ঘটেছে।
আর যদি প্রাপ্তি আর প্রত্যাশা পরিবর্তনের পরে রেজাল্টেন্টটা কি, সেটাতে আমি হতাশ। লক্ষণীয় যেটা এবং যেটা দুঃখজনক সেটা হলো প্রচুর পরিমাণে আপনার মিথ্যা মোকদ্দমা হয়েছে। সবচেয়ে আমাদের জন্য অ্যালার্মিং যেটা সেটা হলো যে বিশেষ করে আমি নিম্ন আদালতের কথা বাদই দিলাম, আমাদের এই যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনে এখানে হাজার হাজার কেন আমার মনে হয় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সত্যিকারের আলাদা করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে রপ্তানি, প্রবাসী আয়, মূল্যস্ফীতির মতো সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। তবে সবচেয়ে বেশি প্রত্যাশিত অর্থনৈতিক সংস্কার উপেক্ষিত বলে মত তাদের। যদিও অর্থ উপদেষ্টা বলছেন সংস্কার শুরু হয়েছে, যা পরবর্তী সরকারকে অব্যাহত রাখতে হবে। 3 বছরে $18 বিলিয়ন কমে গত বছর জুলাই মাসে রিজার্ভ নামে 30 বিলিয়নের নিচে। তার আগে ডলার সংকটে 1.5 বছরে টাকা দর হারায় 30 ভাগ। সেই সঙ্গে আমদানির সক্ষমতা কমায় 2 বছরে চড়া মূল্যস্ফীতি বাজারে। গত বছর জুলাই মাসে 16 বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় 14.10%। নামে বেনামে ঋণে খেলাপি হয় ব্যাংক খাতের কয়েক লাখ কোটি টাকা, যদিও নানা অপকৌশলে তা আড়াল করার চেষ্টা করা হয়। 2020-21 অর্থবছরের পর হুন্ডির চাপে $24 বিলিয়ন ছুঁতে পারেনি প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী শাসনের শেষ কয়েক বছর অর্থনীতির মূল সূচকগুলো নিম্নমুখী ছিল, যার কয়েকটি ইতিবাচক ধারায় ফিরেছে গত 1 বছরে। রপ্তানি খাত, রেমিটেন্সে আমরা একটা প্রবৃদ্ধি দেখেছি, মূল্যস্ফীতি কমানোর একটা ট্রেন্ড আমরা দেখছি। ফরেন রিজার্ভও আমরা যেরকম একটা ফল দেখছিলাম আগের সরকারের আমলে, তাকে একটা ব্রেক দেওয়া গেছে। ব্যক্তি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কোনো সুস্পষ্ট কোনো কর্মসূচি দেখিনি। রাজস্ব খাতে দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনায় কর জিডিপি অনুপাত 7% ঘরে। এনবিআরের পাশাপাশি ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি খাতসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বড় প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, আমরা গত 1 বছরে আসলে সেই সংস্কারের প্রস্তাবনা নিয়ে সরকারের মধ্যে সেরকম আগ্রহ দেখিনি এই সংস্কার প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবে কার্যকর করা যেতে পারে। আমার কাছে এটা মনে হচ্ছে এই জায়গাটা একটা মিসড অপরচুনিটি হয়েছে। যদিও অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের বক্তব্য মানতে নারাজ। তিনি বলছেন, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে 15 বছরের বিশৃঙ্খলা অনিয়ম 1 বছরে দূর করা অসম্ভব। কিছুটা আমরা চেষ্টা করছি সংস্কার করতে, এটা কঠিন না। 15 বছরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ আর্থিক খাতের আরও সংস্কার দৃশ্যমান হবে বলে জানান নীতি নির্ধারকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের 9ম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের 60 দিন আগেই তফসিল ঘোষণা হবে। 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত হওয়া ভোটারদেরও চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর সংশোধিত অধ্যাদেশ চূড়ান্ত করার পাশাপাশি এর সঙ্গে সমন্বয় রেখে আচরণবিধি চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের এই সভা। বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 ঠিক করা হলেও বাকি থাকে আরপিও চূড়ান্তের কাজ। এ নিয়ে আলোচনা চলবে বলেও জানান নির্বাচন কমিশনার। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে এবার নতুন করে যুক্ত হয়েছে কিছু বিধান। এই আচরণ বিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। অনেক এনটিটি আছে যারা এটা করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে। অনলাইন নিবন্ধন ও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করে ইসি। একই পদ্ধতিতে নেওয়া হবে দেশের জরুরি সেবাদাতা কর্মী ও কারাগারে থাকা মানুষের ভোট। প্রবাসীদের কাছে
শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য। নির্বাচনের 60 দিন আগে তফসিল দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। খুব জরুরি না হলে নির্বাচনে ইন্টারনেট সেবাসহ ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম সীমিত করবে না কমিশন। তবে ভোটের সময় উড়ানো যাবে না ড্রোন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বর্তমান কমিশন নিয়ে আস্থার সংকটে কিছু রাজনৈতিক দল। বিএনপি বর্তমান কমিশনের অধীনে নির্বাচন করতে চাইলেও অনাস্থা রয়েছে এনসিপির। এদিকে জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়ে। বর্তমান কমিশনকে পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেবে দলটি। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন নিয়ে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যে কমিশন গঠিত হয়েছে তাতেই আস্থা রাখতে চায় বিএনপি। যারা এই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন তারা বর্তমান সরকারকে অস্বীকার করছে বলে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। যে সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছে সেই সরকারের সেই সিদ্ধান্তকে তারা অমান্য করলো, অথচ তখন তারা সেই সরকারের অংশ ছিল। এখনো ঘুরিয়ে ফিরিয়ে তারাই সেই সরকারের অংশ আছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সংশয় রয়েছে জামায়াতে ইসলামের। এই কমিশনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারকরা। অন্যদিকে নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানালেন নবগঠিত দল এনসিপি। আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, তাদেরকে পরামর্শ আমরা দিচ্ছি। আশা করছি যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার সমস্ত ব্যবস্থা তারা নেবে। এই নির্বাচন কমিশনের প্রতি যে আমাদের আস্থা নাই, এটা আমরা প্রত্যেকটা সময়ই সুস্পষ্টভাবে জানিয়েছি। আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিলেন তারা তখনই জানিয়েছিলেন সংবাদ সম্মেলন করে যে এই নির্বাচন কমিশন যে গঠন হয়েছে আমরা এটা মানি না। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আসন বিন্যাস ও প্রবাসীদের ভোটের সুযোগ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে প্রস্তুতির গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিএনপি এই কমিশনের উপর আস্থা রাখলেও অনাস্থা এনসিপির, আর জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়ে। তবে এমন মতপার্থক্যের মাঝে একটি গ্রহণযোগ্য নির্বাচন কতটুকু সম্ভব তা সময়ের প্রশ্ন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট এই সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের কাজ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের মূল কাজ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে সচিবালয়ে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়েছে। এখন থেকে সরকারের প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। প্রশ্নের জবাবে জানান, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় বলে জানান প্রেস সচিব। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয়।
প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরেও জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, বিচার দ্রুত করতে গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা জরুরি। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে রাজনৈতিক দল ও সরকারকে আন্তরিক হবার দাবি জানিয়েছেন তারা। জাতীয় গুম কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ জমা হয়েছে ১৬৭৬টি। এর মধ্যে ৭৫৮টি গুম হত্যার ঘটনা পর্যালোচনা করছে কমিশন, যা গেল বছরের ৫ আগস্টের আগের সব ঘটনা নিয়ে। তবে এর বাইরেও বেশ কিছু অভিযোগ নথিভুক্ত হয়নি। সেই সাথে ২৪-এর ৫ আগস্টের আগ পর্যন্ত কিছু গুম ও হত্যার অভিযোগ তালিকার বাইরে রয়ে গেছে। তাই গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। সেখানে ১৫ বছরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জুলাই হত্যা ও গুম নিয়ে গেল এক বছরে বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার যতদিন ক্ষমতায় আছে জানি না, তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অন্তপক্ষে এই গুম খুন, এই জুলাই শহীদ হয়েছে, অন্তপক্ষে ওই পরিবারগুলোর পাশে যেন থাকে। আমরা দেখেছি যে ক্রিমিনালাইজেশন অফ দি আর্ম ফোর্সেস, এইটার বিষয়টা আমরা আজ পর্যন্ত অনেকগুলো রিফর্ম কমিশন হয়েছে, ৬টা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর যেটা মেরুদণ্ড, সেটাকে যে নষ্ট করা হয়েছে, সেটার ব্যাপারে আমরা আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারি নাই। অবিলম্বে একটি কমিশন গঠন করুন এবং একটি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করুন এবং এই পরিমাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন, যাতে আর তাদের অন্তত অর্থনৈতিক বিষয় বাকি জীবন টেনশন করতে না হয়। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। 15 বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন, ওনারা আমরাও কথা দিচ্ছি, বিএনপি সর্বোচ্চ আন্তরিকতার ভাবে সবচেয়ে বেশি যতটা সম্ভব ইনশাআল্লাহ শহীদদের পাশে দাঁড়াবে। নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভিকটিমদের নিয়ে খেলা না করেন এবং এই জিনিস এই সংস্কৃতির থেকে আমাদের সরে যেতে হবে এবং সত্যিকার অর্থে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি যদি না আসে তাহলে কিন্তু এই পরিবর্তনগুলি হবে না। আলোচনায় বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একনায়ক শাসকদের গণহত্যার বিচারকে সহজ ও বিশ্বাসযোগ্য করতে সেখানে ট্রুথ কমিশন বা জনগণের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশেও এই কমিশন গঠন করার দাবি জানান তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই দম্পতির বিরুদ্ধে কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তুলে সুমাইয়া জাফরিনের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ভাটারা থানার 13 জুলাই করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বুধবার তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। 8 জুলাই রাজধানীর বসুন্ধরার KB কনভেনশন হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আসে মেজর সাদিকুলের বিরুদ্ধে। তার স্ত্রী সুমাইয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে হল ভাড়া করেন বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।
বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না। মেজর সাদিকুলের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনার জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তাদের তদন্ত চলছে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মেজর সাদিকুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে এবার ঢাকার সঙ্গে বাড়ছে জেলা শহরের মৃত্যু। তবে আক্রান্তদের চিকিৎসা ও নিয়ন্ত্রণ চেষ্টায় যথেষ্ট প্রস্তুতি থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যন্ত্রপাতি আমদানি সহ চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুতির দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, কোন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লে তাৎক্ষণিকভাবে সেখানে যাচ্ছে গবেষক দল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 23,000-এরও বেশি, আর এ পর্যন্ত মৃত্যু হয় 95 জনের। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি 10,684 জন এবং মৃত্যু 41 জনের। মৃত্যু ও ভর্তির এ হার জুন মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবছর যে হারে বাড়ছে তা আগস্ট ও সেপ্টেম্বরে কোথায় ঠেকবে এবং মোকাবেলায় প্রস্তুতি বা কেমন, এর জবাব দেন অধ্যাপক সাইদুর রহমান। আমরা প্রিভেনশন অংশটি আসলে যাদের দায়িত্বে, আমরা দায়িত্ব এড়ানোর জন্য বলছি না, ওই অংশটাতে আসলে আমাদের কাজ করার সুযোগ কম, কিন্তু আমরা পরামর্শ দিয়েছি। আমরা প্রায় 6-5 মাস আগে আমরা যে সময় সতর্ককরণ করার কথা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম। এবছর পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ বাড়াতে হবে সচেতনতা। যখন বর্ষাকাল চলে যাবে, শরৎকাল, তখন কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে ইউ উইল ফাইন্ড স্ট্যাগনেন্ট ওয়াটার। তখন মসকিটো ব্রিডিংটা অনেক বেশি হয় ডেঙ্গু এবং সেই প্রকোপটা বৃদ্ধি পায়। সেই হিসাবে কিন্তু আমরা বলতেই পারি আগামী 2-3 সপ্তাহ পরে এই সংখ্যাটা অনেক বেশি হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। খুবই ক্রুশিয়াল হচ্ছে, একটা হচ্ছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, একটা হচ্ছে হেমাটোক্রিট। এই দুটো আমাদের নাম্বারের সংখ্যার দিক থেকে সাফিসিয়েন্ট এখন নেই, কিন্তু আমরা প্রকিউর করছি। আমরা আশা করি নেক্সট ওয়েভ আসার আগে আমরা এটা হয়তোবা যেই জায়গাগুলো হটস্পট, সেই জায়গাগুলোর হাসপাতালগুলো ইকুইপ করতে পারবো। সো আমরা চেষ্টা করবো হটস্পটগুলো যদি সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন রেসপন্ড করতে পারি। ডেঙ্গুতে এবার ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে মৃত্যুর হার বেশি। এখন পর্যন্ত 95 মৃত্যুর 42 জনই ঢাকার বাইরের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। তিনি সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানিতে দুদকের আইনজীবী বলেন, সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ে বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভর্তি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গভীর রাতে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে। প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত 18 জুন কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সে মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। বিকেলে আদালতে তুললে দুদকের আইনজীবী বলেন, প্রকল্পের নকশা বদল, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে ঋণ দেওয়ার সুপারিশ করে 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে, ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর করেছেন, যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস, এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আছে তার বিরুদ্ধে অভিযোগ। নিজেকে নির্দোষ দাবি করে কলিমুল্লাহ আদালতে বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য দিনে 18 ঘন্টা কাজ করতেন। ভর্তি বাণিজ্য বন্ধ করায় তাকে ফাঁসানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ওনার জামিন দেওয়া সম্ভব না বিধায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করা হয়, সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন।
এছাড়া দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 5 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া সহ বেশ কিছু গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এখনো কি পানি বাড়ছে কিনা, প্লাবিত এলাকাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? কাপ্তাই লেকের কিন্তু একটা অংশ খাগড়াছড়ি, দিঘিনালা এবং মহালছড়িতে সাথে যুক্ত, এবং যে কারণে আমরা দেখেছি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি হওয়ার কারণে এর একটা প্রভাব মহালছড়িতে পড়েছে। সেখানে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে একটি সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া, একই সাথে কিয়াঙ্গাট এবং মুবাছড়ি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। সেখানে তিনি আমাদেরকে বলেছেন 6টি গ্রামের অন্তত 200 পরিবার কিন্তু প্লাবিত হয়েছে, এবং এখন পর্যন্ত কিছু পরিবার রয়েছে তারা যে আসলে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, সেরকম প্রায় 12টি পরিবার রয়েছে। এবং পানির যে অবস্থাটা আমরা সকালবেলা জেনেছি, সেখানে গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে সে 5 থেকে 7 ইঞ্চি পানি কমেছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, অন্তত 4 থেকে 5 ফুট পানি না কমলে সে অবস্থাটা আসলে উন্নতি হয়েছে বলে বলা যাবে না। কারণ এখন পর্যন্ত আমরা যে অবস্থাটা জেনেছি, মহালছড়ির সাথে তার যে একটা ইউনিয়ন মুবাছড়ি ইউনিয়নের, সেটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত 3 দিন ধরে। এবং সেখানকার স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছে যে সড়কটি নির্মিত হওয়ার সময় সেটি উঁচু হয়ে একটু উঁচু করে নির্মাণ না করার কারণে কিন্তু প্রতি বছরে পানিতে ডুবছে। এখন কাপ্তাই লেকের যে পানির অবস্থা, সেই অবস্থার কারণে আসলে এই যে মানে একটা প্রভাব কিন্তু মহালছড়িতে পড়েছে, এবং এই সড়কটি ডুবে যাওয়ার কারণে সেখানকার যে ইউনিয়নের যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোর সাথে মহালছড়ি উপজেলা সদরের যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন রয়েছে। সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। যাদের খুব জরুরি দরকার রয়েছে তারা নৌকায় করে পারাপার করছে, এবং তার যে প্রয়োজনীয় কাজ সেটা নৌকায় করে সারছেন। কিন্তু পানি না কমার কারণে তাদের যে দুর্ভোগ সেটি স্থায়ী হয়েছে। গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে, এবং যারা বন্যায় যে জলাবদ্ধতার শিকার হয়েছে সেই রকম কয়েকটি পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে গত 4 দিন আগে থেকে কিন্তু হঠাৎ করে যে পানি বেরিয়ে যাওয়ার কারণে তাদের ঘর বাড়িতে যে জলাবদ্ধতা সেটা তৈরি হয়েছে, এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে অন্তত এক সপ্তাহের মতো সময় লাগতে পারে পানি পুরোপুরি নেমে যেতে। কারণ এটি আসলে বন্যার পানি নয়, এটি জলাবদ্ধতার শিকার হচ্ছে। যেহেতু কাপ্তাই লেকের পানি প্রতিদিনই ছাড়া হচ্ছে, কিন্তু যে পরিমাণে ছাড়া হচ্ছে সেটি কিন্তু আবার পাহাড়ি ঢল এবং একই সাথে বৃষ্টির কারণে কিন্তু পুনরায় জমা হচ্ছে। এবং স্থানীয়দের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে, মূলত নাব্যতা না থাকার কারণে এখানে কিন্তু অল্প বৃষ্টি বা পাহাড়ি ঢলের কারণে কিন্তু কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, এবং সেটির প্রভাব কিন্তু যে সমস্ত নিচু নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে পড়ছে, এবং স্থানীয়রা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অধিকাংশ পরিবারগুলোতে আমরা দেখেছি যে আসলে তারা তাদের যে গবাদি পশু সেটি উঁচু স্থানে নিয়ে গেছে, এবং তাদের যে ঘরের যে আসবাবপত্র সেটি অনেকটা নষ্ট হয়েছে। এবং এই স্থায়ী জলাবদ্ধতার কারণে বন্যার পানি সাধারণত যেরকম হয় 1 থেকে 2 দিন পরে সেটি নেমে যায়, কিন্তু এখানে গত 4 দিন 5 দিন ধরে এই অবস্থা তৈরি হয়েছে। এবং এই পানি যে ধীরগতিতে নামছে সে কারণে তাদের যে দুর্ভোগ সেটা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে বলে তাদের আশঙ্কা রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আসলে পানি না কমা পর্যন্ত এই পরিস্থিতির আসলে উন্নতি হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির বহু এলাকায়। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের বহিঃনিরীক্ষকদের জন্য নিরীক্ষা ফি ঠিক করতে যাচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC। বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, ICAB ও FRCর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এতে ব্যাংকসহ আর্থিক খাতের শৃঙ্খলা ফিরবে বলে মনে করছে FRC। দেশের ব্যাংকগুলোতে নিরীক্ষার জন্য বহিঃনিরীক্ষকদের ফি নির্ধারণ না থাকায় প্রতিষ্ঠান ও নিরীক্ষকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফি নির্ধারণ হয়ে আসছে। এতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর নিরীক্ষা ফিতে লাগাম টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা FRC। আর্থিক অনিয়ম বা ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধে বেশি টাকা দিয়ে ইচ্ছেমতো নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার অভিযোগও বহুদিনের। এখন থেকে প্রতিটি ব্যাংকের মোট সম্পদ, মোট ঝুঁকিপূর্ণ সম্পদ ও মোট আমানতের ভিত্তিতে অডিটরদের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি নির্ধারণ হবে। ফি নির্ধারণ হলে কোনো অডিটর তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন থেকে কাজ করতে পারবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ম্যানেজমেন্টকে বা ব্যাংকের পর্ষদকে খুশি করার জন্য
যাতে কোনো প্রতিবেদন তারা তৈরি না করে। এই কারণে আমরা বলবো যে বিশৃঙ্খলতা কখনোই থাকবে না, কোনো প্রতিষ্ঠান কখনো প্রতিষ্ঠানকে ডিকটেট করার সুযোগও থাকবে না, তারা কাজ করবে নিরপেক্ষ দৃষ্টিতে। এমন সিদ্ধান্তে অডিটর নিয়োগ নিয়ে সব ধরনের অনিয়মের অবসান ঘটিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন এফআরসির প্রধান। ব্যাংকিং সেক্টরে একটা সুষম গভর্নেন্স এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অডিট ফি প্রদান করবেন বা যারা অডিট ফি গ্রহণ করবেন তাদেরকে নিয়েই তো আমরা কাঠামো নির্ধারণ করেছি। সুতরাং আমি আশা করি না যে এর বাইরে যে কেউ কোনো প্রতিযোগিতায় লিপ্ত হবেন। এফআরসি জানায় আগামী রোববার চূড়ান্ত ফি নির্ধারণের কথা। এর 3 থেকে 4 দিনের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাষ্ট্রীয় পরিবহন ডাক বিভাগের মাধ্যমে আম পরিবহন সেবায় তেমন সাড়া মেলেনি। 2.5 মাসে পরিবহন হয়েছে মাত্র 300 ক্যারেট আম। ব্যবসায়ীরা বলছেন প্রচার ও প্রস্তুতির ঘাটতির কারণে জনপ্রিয় হয়নি সেবাটি। এখনও কুরিয়ার ব্যবহার করছেন ব্যবসায়ীরা। ডাক বিভাগ বলছে জনবল ও গাড়ির অভাবেই বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি। এবার মৌসুম শুরুর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে কম খরচে বিভিন্ন জেলায় আম পরিবহনের ঘোষণা দেয় ডাক বিভাগ। ঢাকা সহ উত্তরাঞ্চল ও দক্ষিণের 25 জেলায় 24 ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টায় আম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে আমের মৌসুমের 2/3 কেটে গেলেও ডাক বিভাগের সেবায় সাড়া মেলেনি। ব্যবসায়ীরা বলছেন প্রচার ও প্রস্তুতির অভাবে সেবাটি জনপ্রিয় হয়নি। কুরিয়ার সার্ভিসে প্রতি কেজি আম পাঠাতে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত খরচ হয়। প্রচারণা নাই, অনলাইনেও কোনো প্রচারণা নাই, কোনো রাষ্ট্রীয় টেলিভিশনেও কোনো প্রচারণা নাই। আমাদের এখানেও তারা কোনো ধরনের লিফলেটও বিতরণ করে নাই। কুরিয়ারওয়ালা তো ইচ্ছে মতো দাম কাটে, কখন বলে 12, কখন বলে 10, কখন বলে 15, এর বাইরে ঢাকার বাইরে এত টাকা, ঢাকার মধ্যে এত টাকা, বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করে। ডাক বিভাগ বলছে স্পিড পোস্ট সেবার মাধ্যমে প্রতি কেজি আম পাঠাতে খরচ হবে 10 টাকা এবং পরবর্তী প্রতি কেজির খরচ 5 টাকা করে। তবে পর্যাপ্ত জনবল ও গাড়ি না থাকায় বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি। 18 জুলাই পর্যন্ত 2 উপজেলা থেকে পাঠানো হয়েছে মাত্র 300 ক্যারেট আম। স্পেশালি আম স্পিড পোস্টের মাধ্যমে আম প্রেরণের জন্য অতিরিক্ত জনবল বা অতিরিক্ত গাড়ি ব্যবস্থা করা হয়নি, যার কারণে আমরা কমার্শিয়ালিভাবে উদ্যোক্তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি নাই। আমাদের ডিপার্টমেন্ট আরও কোনো উদ্যোগ গ্রহণ করে এক্সট্রা কোনো গাড়ি সরবরাহ দেওয়ার ব্যবস্থা করতে পারতো, হয়তো এই জিনিসটা আরও বৃদ্ধি পেত এবং কমার্শিয়ালি আমটা সরবরাহ দেওয়া সম্ভব হতো। এই বছর জেলায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এর মধ্যে 1/4 আম পরিবহন হয়েছে কুরিয়ার সার্ভিসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।